অনেকদিন থেকেই কোথাও ক্যাম্প করার ইচ্ছে হচ্ছিল, তবে সেটা কোনো সাধারণ জনবসতিপূর্ণ জায়গা না। জনবসতি শূন্য হতে হবে, যেন অ্যাডভেঞ্চারের থেকে কম না হয় এমন একটা জায়গা। অপশন বলতে দুটো ছিল, এক কোণে এক পাহাড়ের জঙ্গলে, নয়তো কোনো এক ধুধু ফাঁকা এলাকা। এমনও একদিন ঠিক হলো সুমন্তকে নিয়ে উত্তরের পাহাড়ে যাব। ডিসেম্বরের শেষের দিকে যাব বলে ঠিক হলো, তবে সেটা দাঁড়ালো জানুয়ারির মাসের প্রথম দিকে। বেশ ঠান্ডার মরশুম। বাইক নিয়ে বেরিয়ে পড়া হলো উত্তরের পাহাড়ের উদ্দেশ্যে। সুমন্ত শিলিগুড়ির ছেলে। আমি যখন দক্ষিণ ভারতে যাচ্ছিলাম তখন ট্রেন জার্নির সময় ওর সাথে পরিচয় হয়েছিল। বেশ ভালো ও প্রকৃতি প্রেমিক ছেলে, এবং বয়সে আমার থেকে 2 বছরের ছোট। সুমন্তের সাথে কথা বলে বোঝা যায় পুরো ভারতবর্ষ ঘুরে বেরিয়েছে। সে এতটাই পাহাড় প্রেমী যে উত্তর সিকিম, দার্জিলিং, কালিম্পং যেন তার পায়ে পায়ে চেনা। এক কথায় সুমন থেকে উত্তরের ম্যাপ বলা যায়। আমরা নামছি, পৌঁছতেই সন্ধে নেমে গেছে। নর্থ সিকিম এখনো অনেক দূর, তাই আর বেশি দূর না এগিয়ে একটা অফরোড ধরে ঘন জঙ্গলের ভেতর যাত্রা শুরু করেছি। যদিও আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি নিয়েই এ পথে এসেছি। চারিদিকে ঘন জঙ্গল, মাঝে এক সরু পথ। এভাবে চলতে থাকলো প্রায় 1 ঘন্টার পথ। এই 1 ঘন্টার পথ কোনো যুদ্ধের থেকে কম ছিল না, কারণ ঠান্ডার মধ্যে পাহাড়ের রাস্তায় বাইক চালানো সেটা একমাত্র বাইক রাইডার আর পাহাড়ে থাকা বাসিন্দারাই বলতে পারে। রাত্রি 9টা হতে হতেই পৌঁছে গেলাম এক অজানা পাহাড়ের কোলে। আমরা যেখানে এসেছি এটা ঘনবসতি এলাকা থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার জঙ্গলের ভেতর। মাঝে মধ্যে শিয়াল, পেঁচা আরো নিশাচর প্রাণী পাখিদের ডাক ক্রমশই শোনা যাচ্ছে। আকাশে এক পালি চাঁদ, আর পাইন গাছের জঙ্গলের ভেতর গাঢ় পেকে রয়েছে কুয়াশা আর শীতের কনকনে ঠান্ডা হাওয়া। আমার কাছে খুব একটা চেনা জানা জায়গা না, তবে জায়গাটি কোনো অ্যাডভেঞ্চারের রসিকের কাছে কম নয়। বাইক দুটি একটি গাছের নিচে রেখে তাড়াতাড়ি টেন্ট করা হলো। এবার টেন্ট থেকে বাইরে বেরিয়ে চাঁদের কোমল আলো, পরিবেশের এমন মজা যেন মনের তৃপ্তি এনে দিল। হঠাৎ কিছু দূর সামনে শুকনো পাতার খসখসে আর মরাত করে ডাল ভাঙার শব্দ এলো। সেদিকে চেয়ে মনে হলো কিছু নড়াচড়া করেছে। কুয়াশার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না আসলে জিনিসটা কি। থমকে দাঁড়িয়ে চেয়ে আছি। ইতিমধ্যেই সুমন্ত টেন্টের ভেতর থেকে এসে আমার পাশে একইভাবে দাঁড়িয়ে আছে। মৃদু গলায় জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে সুমন্ত, আমি যা দেখছি তুইও কি সেটাই দেখছিস? হ্যাঁ রাজীবদা, আমিও সেটাই দেখছি, তবে বুঝতে পারছি না সেটা কি। আকারে তো অনেকটা চেনা চেনা লাগছে সুমন্ত। সেটা হলে কোনো সমস্যা নেই। একবার টর্চ জ্বালিয়ে দেখবো নাকি রাজীবদা? হ্যাঁ দেখতো আসলে সেটা কি। যেমনি টর্চ জ্বালিয়ে দেখা হলো ততক্ষণে চক্ষু স্থির, গায়ে প্রত্যেকটা লোম যেন কাটা দিয়ে দাঁড়িয়েছে। ছোট বড় একসাথে প্রায় 50 থেকে 60টি গজরাজ রাত্রিভোজের আয়োজন করছে সেই জং। ধীরে ধীরে সুমন্ত বলল, রাজীবদা, এদিক না আসলেই ভালো। সুমন্ত, সেটাই ভয় করছে। ওদেরকে ওদের মতো থাকতে দিলেই ঠিক, নইলে আর রক্ষে নেই। কিছুক্ষণ পর রাত্রি ভোজ সম্পূর্ণ করে গজরাজের দল পার হয়ে চলে গেল। ক্রমশ ঘন কুয়াশাই ঢাকছে পাইন গাছের জং, আর ঠান্ডাও বাড়ছে খুব। সুমন্ত ওর হাতের টর্চ আমাকে দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিকে আগুন দিতে টেন্টের পাশে থাকা গাছের প্যাঁচাটি ডেকে উঠল আর উড়ে গেল। হঠাৎ কোথা থেকে একটা শিয়াল আচমকা সামনে এসে গেল। শিয়ালের দিকে লাইট দিতেই সে জঙ্গলে দৌড়ে চলে গেল। লাইটারের আগুন দেখে সুমন্তকে বললাম, সুমন্ত, নে এবার আগুনের ব্যবস্থা কর, আর আমি তাড়াতাড়ি মশালটা বানিয়ে ফেলি। তবে শুকনো ডাল খড়ি জমাতে আবার অন্য কোথাও অ্যাডভেঞ্চার করতে বের হোস না। সে যা বলেছ রাজীবদা,
তুমিও তো আমার থেকে কম নও, নইলে কি আর এমন করে ক্যাম্প করতে আসতে? একদম ঠিক কথা সুমন্ত। এ কথা তারাই তো বোঝে যারা প্রকৃতি রসিক। হ্যাঁ, এবার টসটা আমাকে দাও দেখি, আমি শুকনো খড়ির ব্যবস্থা করে দিই। তৎক্ষণাৎ সুমন্ত আমার টর্চ নিয়ে এপাশ ওপাশ করে 10 থেকে 15 মিনিট খড়ির জোগাড় করে ফেল, যা সারা রাত ধরে আগুন জ্বালানো যাবে। আগুন চালানো থাকলে যে কোনো জন্তু জানোয়ার কাছাকাছি আসা অনেকটা নিরাপদ থাকা যায়। এর মধ্যে আমি ধুনো, মোম, চর্বি আর পাটের সলতে দিয়ে পাইন গাছের কাঁচা ডালের একটা মশাল তৈরি করে ফেলেছি, যা 2.5-3 ঘন্টা আরামে জ্বলবে। সুমন্ত কাঠ খড়ি দিয়ে আগুনের ব্যবস্থা করে ফেলল। সুমন্ত আগুনের ব্যবস্থা করার পর টেন্টে গেল। সেখান থেকে বাজার থেকে কেনা চিকেন, 2টো আলু, ম্যাগি, ডিম আর রান্নার কাছে ব্যবহৃত মশলা, নুন ইত্যাদি নিয়ে এলো। আমি নিয়ে এলাম মিনি স্টোভ আর 2 লিটার জলের 2টো বোতল। এবার একবার সুমন্ত আর একবার আমি এমন করে রান্না শেষ করে রাত্রির আহার সম্পূর্ণ করা হল। সুমন্ত মাঝে মাঝে গুনগুন করে গান গাইছে, আকাশে কুয়াশায় মোড়া চাঁদের আলো দেখছে আর নানান ফন্দি ফিকির ও বিভিন্ন ভঙ্গিমায় এটা সেটা কথা বলে যাচ্ছে, নানান প্রশ্ন করছে। আসলে সুমন্ত দারুণ মজার মান। কি জানি কি হলো, সুমন্ত হঠাৎ বলল, রাজীব দা, বিয়ে করলে আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে আমার মতে প্রকৃতি প্রেমিক হোক। কেন? তোর তো তানিয়া আছে। তানিয়া সুমন্তের প্রেমিকা? সে তো আছে, তবে তবে তানিয়া এমন নয় বুঝি? সে যদি এমন হয় আমাদের মতো হতো তাহলে কি এই কথাটি বলতাম? সেও ঠিক বলেছি, তবে কেন বুঝতে পারলাম। আচ্ছা রাজীব দা, এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেকে ন্যাচারাল লাভার পোস্ট করে, তারা কি আসলে এই নেচার বোঝে? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। অনেকেই এমন থাকে যারা সত্যি এই প্রকৃতিকে বোঝে না, তবে তাদের স্ট্যাটাস ক্যাপশন ইত্যাদি দেখলে মনে হয় আমরাই অনেক পিছিয়ে। তানিয়াও সেরকম, সেসব মানুষদের মতো। কিভাবে? যারা প্রকৃতি প্রেমিক তারা কিন্তু কখনোই প্রকৃতিকে ক্ষতি করে না বা করতেও চায় না। তারা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে, যেমন গাছপালা, ফুল, পশু পাখি ইত্যাদি। হ্যাঁ সুমন্ত, আমিও দেখেছি এমন অনেকেই আছে যারা একটা গাছে সুন্দর একটা ফুল দেখতে পেলে সেটাকে টুক করে তুলে নিয়ে সেটা দিয়ে নিজের সুন্দরতা প্রকাশ করে, কিন্তু ফুল গাছটির সৌন্দর্য নষ্ট করে দেয়। হ্যাঁ, আবার এমনও আছে শহর গ্রাম বিভিন্ন জায়গা থেকে এই পাহাড় ঘুরতে আসে আর সেই জায়গা নোংরা করে চলে যায়। হ্যাঁ, আবার অনেকে এমন আছে যারা রাস্তাতে চলাকালীন কোনো চকলেট, বিস্কিট, জল ইত্যাদি খেয়ে তার প্লাস্টিক, কাঁচ এখানে ওখানে ফেলে দিয়ে চলে যায়। তারা কি আসলে এমন প্রকৃতি প্রেমিক? ওরা তো পরিবেশের ক্ষতি করছে। হ্যাঁ রাজীব দা, সবাই যদি এসব বুঝতো তাহলে আর। সুমন্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে থাকে। কিছুক্ষণ বাদ একটা সিগারেট জেলে টানতে শুরু করল, আর আমি আমার ডায়েরি কলম নিয়ে এটা সেটা লিখছিলাম। সুমন্ত জিজ্ঞেস করে বলল, রাজীব দা, টানবে নাকি? না ভাই, আমার অভ্যেস। হ্যাঁ, না থাকলেই ভালো। কোনো কিছুর অভ্যেস একবার হয়ে গেলে সেটা বদলানো খুবই মুশকিল। এই তোমার যেমন লেখার অভ্যাস আর আমার সিগারেট। হ্যাঁ ঠিক বলেছিস। এভাবেই এটা সেটা গল্প করতে করতে রাত্রি বাজে 1টা। সবকিছু শান্ত ও স্বাভাবিক চলছিল, শুধুমাত্র অস্বাভাবিক বলতে নিশাচর প্রাণীর ভয় আর ওই কনকনে ঠান্ডা হাওয়া মাঝে মাঝে এমন ভাবে বইছিল যে সহ্য করা কঠিন হয়ে পড়ছে। মধ্যরাত্রে দুজনের সারাদিন এরা সেটা নানা রকম কাজ করে ক্লান্ত, শরীরের বিশ্রামের প্রয়োজন। সুমন্ত, অনেক রাত্রি হলো, চল এবার একটু ঘুমানো যাক। চলো, তবে সতর্ক থাকতে হবে। কোথায় কখন কিভাবে কি চলে আসবে বোঝা মুশকিল। হ্যাঁ,
মশালটা জ্বালিয়ে দে, আর আমি বাকি কাজ করছি। সুমন্ত মশাল জ্বালিয়ে টেন্টের পাশে রেখে দিল, যা সকাল পর্যন্ত চলে যাবে। রাত্রি অনেক, দুজনেই সারাদিনের ক্লান্তি নিবারণের জন্য টেন্টে শুয়ে পড়েছি। প্রখর ঘুম ঘনিয়ে আসছে। হঠাৎ বাইরে মরাত করে ডাল ভাঙার শব্দ এল। সুমন্ত ততক্ষণে জেগে উঠেছে। কড়া ঘুম পেলেও জঙ্গলের ভিতরে ক্যাম্প করা খুব একটা সহজ ব্যাপার না। তার মধ্যে এই এলাকায় চিতাবাঘ, হরিণ, হাতি, বেঙ্গল টাইগার, ভাল্লুক, রেড পান্ডা আরো নানা রকম জীব দেখা যায়। কিছুক্ষণ পর টেন্টের বাইরে গড়গড় করে শব্দ শুনেই হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক থেকে অস্বাভাবিক হতে দেরি হলো না। আমি টেন্টের চিন একটু খুলতেই চক্ষু ছড়ক গাছ। যা সন্দেহ করেছি ঠিক সেটাই। একটা কালো ভাল্লুক ঘোরাফেরা করছে টেন্টের সামনে। সিকিমের এই গভীর জঙ্গলে প্রায় কালো ভাল্লুক দেখা যায়। সুমন্ত হাতে ধারালো ছুরি আর টর্চ লাইট নিয়ে প্রস্তুত করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করল না। সুমন্ত কানে কানে বলল, রাজীব দা, এরা যদি এখানে, তাহলে গাছের ডাল ভাঙল কি? বিষয়টা যেন কোনো মতেই স্বচ্ছ হচ্ছে না। আবার সেই হাতিরা ফিরে আসেনি তো, নইলে ডাল ভাঙবে কে? যারা এমন জঙ্গলের পাশাপাশি বাস করে তারা সবাই জানে যে এই গজরাজ কাছে আসলেও কোনো টের পাওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত কোনো কিছু ভাঙার শব্দ, খাবারের শব্দ বা ওদের ডাক আসবে না, ততক্ষণ পর্যন্ত কারো বোঝার ক্ষমতা হয় না। বুনো ভাল্লুক কিছুক্ষণ থাকার পর জঙ্গলের ভেতর উদাও হতেই একটা দাতাল টেন্টের বাদিকে 15 থেকে 20 হাত দূরে দাঁড়িয়ে। চারিদিকে শুনশান। জঙ্গলে টেন্ট, আর 3-4 ঘন্টা বাদে ভোর হবে। মধ্যরাতে থেকেই জন্তু জানোয়ারের উপদ্রব বেশি হতে শুরু করেছে। যেখানে আগুন জ্বালিয়ে রান্না করা হয়েছিল সেটাও নেভে গেছে, জ্বলছে শুধুমাত্র মশাল। তার মধ্যে টেন্টের বাদিকে ঘেঁষে দাতাল দাঁড়িয়ে আছে। না পারছি বাইরে বেরিয়ে আসতে, না পারছি টেন্টের ভেতর স্বাভাবিক থাকতে। সুমন্ত টেন্টের উপরে চেন খুলে উকি দিয়ে দেখছে। একটা কথা সত্যি যে আপনি যেখানে থাকুন না কেন, তার পাশাপাশি যদি কোনো হিংস্র প্রাণীরাও থাকে, তবে তাদের যদি কোনো আঘাত বা ভয় দেখানো না যায়, তাহলে তারা সহজে আক্রমণ করে না। সাধারণত ওরা নিজেদের প্রাণ রক্ষার্থে বেশিরভাগ মানুষের উপর আক্রমণ করে থাকে। সুমন্ত, আমাদের কিছুক্ষণ সজাগ থেকে অপেক্ষা করতে হবে। সম্ভব হলে বাইরের আগুনটি আবার জ্বালাতে হবে। পাশাপাশি গজরাজ দাঁড়িয়ে থাকে, যেন প্রত্যেকটা মিনিট আমার কাছে এক একটা যুগ মনে হচ্ছে। ক্রমশই ভয় যেন টেন্টের দিকে আসে। কুয়াশার সাথে হালকা হালকা বৃষ্টি শুরু হলো এবার। পাহাড়ে থাকার এটাই মজা, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো কনকনে ঠান্ডা। তবে মনসুন সিজন ছাড়া এক নাগার বৃষ্টি হয় না। একটু আধটু হয়, তবে সেটা স্বল্পক্ষণ। হে ঠাকুর, বাবা গণেশ রক্ষা কর। রাজীব দা, হ্যাঁ, শুধু ভয় পেলে হবে? একটু লালচা হলে কেমন হয়? সুমন্ত এমন কথা বলল যেন তার একটু ভয় ডর বলে কিছু নেই। এমন পরিস্থিতি যেন সে মজা লুটপাট করছে। দুর্দান্ত সাহস দেখছে ছেলেটার। ওর দিকে তাকিয়ে এসব ভাবছি। তেমনই অ্যাডভেঞ্চার মানে অ্যাডভেঞ্চার। অমন করে তাকানোর কোনো দরকার নেই। তুমি খাবে কিনা সেটা বল। হ্যাঁ রে ভাই, কেন খাবো? বানাতো, যা হবে দেখা যাবে। আরে দাদা, এইসব আমার কাছে বেশ কয়েকবার হয়েছে। চাপ নিও না, ও ঠিক চলে যাবে। তুই কি একটু ভয় পাস না রে? ভয় আবার কে না পায়, আমিও পাই। তবে এটা বিশ্বাস রাখি যে আমরা ওদের কোনো ক্ষতি না করলে ওরা আমাদের ক্ষতি করবে না। এবার বক্স থেকে চা পাতা আর চিনিটা দাও দেখি। দিচ্ছি। সুমন্ত একটু আদা কুচি, গোলমরিচ, তেলপাতা, লং চা পাতা দিয়ে চা বানাতে শুরু করেছে। আমি সাহস করে টেন্টের চেন খুলে লাইট দিয়ে আলো দেখাতেই গজরাজ 1-2 পা এগিয়ে এলো। মনে পড়ছিল সুমন্তের কথাগুলো।
ওদের কোনো ক্ষতি না করলে ওরাও আমাদের কোনো ক্ষতি করবে না। কিছুক্ষণ পরে, রাজীব দা, এই নাও তোমার চা। হ্যাঁ, দে। হালকা এক পশলা বৃষ্টি, টেন্টের উপর বৃষ্টির আওয়াজ, সাথে লাল চা, দারুণ লাগছে। কিছুক্ষণ বাদে গজরাজ নিজের স্থান ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছে। বাইক দুটো যেন বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে না যায়, তাই বাইক কভার দিয়ে ঢেকে দেওয়া হলো। সময়টা যেন অনেক অনেক তৃপ্তিময় কাটছে, আর মনে পড়ছে হাজার হাজার সব, যা বাস্তবেও কাল্পনিকভাবে জুড়ে আছে। জুড়ে আছে অনেক স্মৃতি। মনে পড়ছে প্রিয় মানুষের কথা, মনে পড়ছে প্রিয় মানুষের দেয়া বিভিন্ন সত্য মিথ্যা কথার মায়াজাল। এই হয়তো জীবন, এগুলোই হয়তো জীবনের এক একটি অধ্যায়, যা জুড়ে থাকবে জীবনের প্রত্যেক পাতায়। কিছুক্ষণ পর আবার আকাশে এক পালি চাঁদের সাথে মিষ্টি কোদাল কাটা মেঘ দেখা যাচ্ছে। সময় দুটা পেরিয়ে গেছে। এই ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি। সুমন্ত নিজের জায়গাতে ঘুমিয়ে পড়েছে। সকাল 5টা পর্যন্ত আর কোনো কিছুই টের পাওয়া গেল না। ভোরবেলা পাখি ডাকে ঘুম ভেঙেছে। দেখছি বাইরেটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়, তবে বাইরে চলাফেরা করা যায়। টেন্টের বাইরে গিয়ে আগুন জ্বালিয়ে আগের দিনের রাখা চায়ের কেটলি গরম করা হলো। সুমন্তকে ডেকে এক কাপ চা দেয়া হলো। আমি বসে পড়েছি আমার ডায়েরি কলম নিয়ে। লিখে চলেছি আজকের এই রাত্রির গল্প। সম্পূর্ণ লেখা হলো একদিনের অ্যাডভেঞ্চার, যদিও সম্পূর্ণ গল্প রাত্রি। আসবো আবার, দেখা হবে প্রিয় পাহাড়। প্রণাম নিও পাহাড় দেবতা। সবকিছু গুটিয়ে বাইক নিয়ে সুমন্তের সাথে আবার শুরু হলো বাড়ির পথে যাত্রা।